আজকের ডেটে বলিউডে এমন একটা সিনেমা এসেছে যেটা উর্দুড কিংবা বলিউডের এর আগের 50 বছর ধরে বানিয়ে থাকা ন্যারেটিভের মাসি করে ছেড়ে দিয়েছে। Bleed India with 1,000 cuts. ধুরন্ধর শুধুমাত্র একটা সিনেমা না, এটা দিয়ে সোজাসুজিভাবে অ্যাটাক করা হয়েছে সেই ইমেজ বিল্ডিং মেশিনারির ওপরে যেটাকে বলিউড, পাকিস্তান আর আইএসআই এর জন্য বছরের পর বছর ধরে চালিয়ে আসছিল। We must infiltrate the very core of terrorism in Pakistan. ताकि वो भारत के खिलाफ अगर नींद में भी सोचे ना तो उनके ख्वाब में भी हम बैठे नजर आने चाहिए। সিনেমা হলগুলোর বাইরে মানুষ শুধুমাত্র একটাই কথা বলছে যে এটা তাদের জীবনে দেখা ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম। धमाकेदार एवन ब्यूटीफुल और इतनी बड़ी पिक्चर होने के बाद बोर नहीं करती। रणवीर सिंह कितना हॉट लग रहा था। स्टार कास्टिंग बहुत अच्छी है, परफॉर्मेंस बहुत अच्छी है, फिल्म का पिक्चराइजेशन बहुत अच्छा है। डांस है ना एक नंबर किया था भाई। लेकिन मैं 10 में से 9 स्टार अक्षय खन्ना को दूंगा भाई। रणवीर सिंह की एक्टिंग पहली बार मतलब ऐसा लगा कि कोई सही में मतलब स्पाई का रोल टाइम है मेरा देखने का, बहुत बढ़िया। रणवीर सिंह किल्ड इट। अक्षय खन्ना की एक्टिंग और पूरी पिक्चर में खा गया सबको। बढ़िया लगी भाई, मजा आ गया ना। इनसे पूछ ले बता। Very nice movie. Amazing acting by Ranveer Singh. Did you expect कि ऐसा कुछ होगा? No, it was unexpected. It was very nice. पूरी नींद उड़ गई है, can't wait for part 2। কেন কি ধুরন্ধর সেই সব কিছু আমাদের সামনে তুলে ধরেছে যেগুলোকে বলিউড বছরের পর বছর ধরে আমাদের কাছ থেকে লুকানোর চেষ্টা করেছে। কয়েক দশক ধরে বলিউড পাকিস্তানের রিয়েলিটি দেখানোর নাম করে শুধুমাত্র নোংরামো আর সবভাবে ব্রেন ওয়াশিং তুলে ধরেছে। কখনো দেখিয়েছে যে পাকিস্তান শান্তির প্রতীক আর দুটো দেশের মধ্যে টেনশনের কারণ মাত্র কিছু পলিটিশিয়ানরা, তাও এমনভাবে দেখানো হয়েছে যেন ইন্ডিয়ান পলিটিশিয়ানরাই দায়ী। কখনো বলা হয়েছে যে পাকিস্তান নিজেই টেরোরিজমের শিকার হচ্ছে আর ভারতের সাথে সে বন্ধুত্ব চায়। पाकिस्तान में खुद इतना हो रहा है, बेनजीर भुट्टो, परवेज मुशर्रफ के ऊपर कितने सारे अटैक्स हुए, मैरियट ब्लास्ट कर दिए, तो दिस इज नॉट इवन इन कंट्रोल ऑफ पाकिस्तान। কখনো পুরো সিনেমাটাই এই আইডিয়ার উপরে বেস করে বানানো হয়েছে যে পাকিস্তানের আইএসআই এত ভালো আর এত সফট হার্টেড যে ইন্ডিয়া র এর সাথে মিলে দুনিয়াকে চালায় আর বাঁচায়। क्या डिसाइड किया? रॉ, आईएसआई साथ में करते ना सर। আর বাড়াবাড়ি তো তখন হয় যখন কিছু লিবরেন্ডু আর বামপন্থী ভাবনা চিন্তা মার্কা সিনেমাতে ভারতীয় সেনাকেই এক্সট্রিমিস্ট আর টেরোরিস্টের মতন করে দেখানোর চেষ্টা করা হয়। যেমনটা আপনারা দ্য ফেমাস শরে মুভিটাকেই দেখুন না, যেটা কিনা এখন হ্যাবক চর্চায়, বিশেষ করে কেকে মেননের দ্বারা অভিনয় করা ব্রিগেডিয়ার প্রতাপের চরিত্রটা। এই সিনেমাতে টার্গেট করা হয়েছিল আসলে ইন্ডিয়ান আর্মিকে, আর এটা দেখানোর চেষ্টা করা হয়েছিল যে ইন্ডিয়ান আর্মি কাশ্মীরে কত অত্যাচার করে নিরীহ মানুষদের ওপরে, সেখানকার মুসলিম মেজরিটির ওপরে। আর বিশেষভাবে ব্রিগেডিয়ার প্রতাপের ক্যারেক্টারটাকে তো স্পেশালি অ্যান্টি মুসলিমই দেখিয়ে দেওয়া হয়েছে। যখন মুভিটা বেরোয় তখন সেটা হিট হয় না, কিন্তু আজ এত বছর পরে বেসিক্যালি পাস্ট কিছু বছর ধরে এই সিনেমাটা বিশেষ করে কেকে মেননের ক্যারেক্টার আর স্পেশাল কোর্টের রুমটা, মানে কোর্টের রুমের যে সিনটা হয়েছিল, মানুষের সেটা চোখ খুলে দিয়েছে। बच्चे नहीं है, टाइम बॉम्ब है साले, आतंकवादी के पिल्ले हैं। যেই ন্যারেটিভটা রটানোর চেষ্টা করা হচ্ছিল ডাইরেক্টর আর ফিল্ম মেকারদের দ্বারা, তাদের এই কৌশল তাদের উপরেই ভারী পড়েছে। কিন্তু আজ এত বছর পরে ধুরন্ধর তাদের এই এত বছর ধরে বানিয়ে থাকা ন্যারেটিভটাকে এক ঝটকায় ভেঙে ফেলেছে। প্রথমবার পাকিস্তানকে সেই রূপে দেখানো হয়েছে ঠিক যেমনটা সে গ্রাউন্ড রিয়ালিটিতে অপারেট করে। তাদের আতঙ্ক, তাদের নেটওয়ার্ক, তাদের রাজনৈতিক লিঙ্কস, তাদের হ্যান্ডলার্স, তাদের জিহাদ এগেন্স্ট ইন্ডিয়া আর তাদের অ্যান্টি ইন্ডিয়া অপারেশনসকে বিনা কোনো রকম ফিল্টারে সোজাসুজিভাবে সিনেমার পর্দায় নামিয়ে দেওয়া হয়েছে। আর এই কারণে এই সিনেমাটি বলিউডে সেই সব লোকেদের আনকমফোর্টেবল করে তুলেছে যারা কিনা পাকিস্তানের জন্য সব সময় থেকে একটা সফট কর্নার রেখে চলেছে, কিংবা বলতে পারেন তাদের পা চেটে চলেছে। Dhurandhar is an exhausting, relentless and frenzied espionage thriller. आदित्य धर अपने पॉलिटिकल प्रोपेगेंडा को फैलाने में इतना मगन हो गया कि उसने वही दिखा दिया जो पाकिस्तान ने भारत पर कई बार इल्जाम लगाया है कि भारत पाकिस्तान में सबवर्सिव एक्टिविटीज के लिए अपने सीक्रेट एजेंट्स को भेजता है। असलियत यह है दोस्तों कि भारत सरकार ने कंसिस्टेंटली ऐसे सभी क्लेम्स को रिफ्यूट किया है। 2012 का ये आर्टिकल देखिए, भारत सरकार ने मना किया कि सुरजीत को इंटेलिजेंस एजेंसीज ने जासूस बनाकर भेजा था। 2016 का ये आर्टिकल देखिए, भारत सरकार ने पाकिस्तान के जासूस वाले दावों को रिजेक्ट किया। लेकिन धुरंधर फिल्म ऐसे ही एक सीक्रेट एजेंट को हीरो की तरह पेश करती है। अबे तू मेरी तरफ है किसकी तरफ है?
আরেকদিকে পাকিস্তানেও পরিষ্কারভাবে মেলডাউন শুরু হয়ে গেছে। সেখানকার লোক এই সিনেমাটার উপরে ভরকে আছে, কেন কি ধুরন্ধর প্রথমবার তাদের আসল চেহারা বিনা কোনো রকম ফিল্টার আর বিনা কোনো রকম মেকআপ ছাড়া দেখিয়ে দিয়েছে। अब इंडिया ने एक धुरंधर मूवी बनाई है और जिस हिदायतकार ने, जिस प्रोड्यूसर ने ये मूवी बनाई है, उसने पहले भी पाकिस्तान मुखालिफ मूवीज बनाई है। गैंग वाले लोग हैं वो भी विलन हैं, पुलिस वाले भी विलन हैं, तो इनमें इसमें हीरो किसको दिखाया है? एजेंसी के लोगों को दिखा रहे हैं, उसमें भी किरदार ने अर्जुन रामपाल वगैरह और ये सारे हैं उसमें। তো প্রশ্নটা এখানে এটা উঠছে যে এই সিনেমাতে কি এমন দেখানো হয়েছে যেই কারণে আগুন দুদিকে বরাবর লেগেছে? কোন জিনিসটাকে ধুরন্ধর হিট করেছে যেটার কারণে একটা অংশের কিছু মানুষের গাঁড়ে এত ঝাল লেগেছে? আর সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস যে ধুরন্ধর কি বলিউডের পাকিস্তান প্রেমীদের এই ন্যারেটিভটাকে চিরকালের জন্য শেষ করতে পারবে? এটা জানা যাক আজকের এই ভিডিওতে। দেখুন, এটা বুঝে ওঠার আগে যে আজকে ধুরন্ধরের ওপরে লিব্রেন্ডুরা এত বাওয়ালি কেন করছে আর কেন এই সিনেমাটা বলিউডের কয়েক যুগ ধরে বানিয়ে থাকা পাকিস্তান আইএসআই এর ফ্যান্টাসিকে ভেঙে ফেলছে, তার আগে এটা বুঝে উঠতে হবে যে বলিউড স্পাই ইউনিভার্সের নামে বছরের বছর ধরে পাবলিককে শুধুমাত্র নোংরামু দেখিয়েছে আর সফটভাবে ব্রেন ওয়াশিং করেছে। বলিউড এমন একটা ন্যারেটিভ বানায় যেটাকে এতবার রিপিট করা হয়েছে, এতবার করে মানুষের মনে মাথায় গেঁথে দেওয়া হয়েছে যে মানুষের এটাই মনে হয়েছে যে এটাই সত্যি। বোঝাচ্ছি কিভাবে? দেখবেন, আপনি হয়তো কোনো নতুন গান শুনলেন, প্রথম শোনাতে হয়তো আপনি ভাববেন যে এটা কি, এটা গান কেমন গান, ধুর ভালো না। কিন্তু আপনি লক্ষ্য করে দেখবেন যে সেই গানটাই আপনি সব জায়গায়, টিভিতে, ফোনে, ইউটিউবে, ফেসবুকে, আপনার ইনস্টা রিলে, শর্টসে, এমনকি আপনার ইউটিউব অ্যাডসে এত বার করে শো করবে, দেখবেন একটা সময় পরেই সেই গানটাই আপনি মুখে গুনগুন করবেন, গাইতে থাকবেন। তারপরে সেই গানটাই আপনি শুনবেন, বারবার করে শুনবেন, আর যেটা প্রথমে আপনার ভালো লাগছিল না সেই গানটাই আপনার ভালো লাগবে আর আপনি আপনার প্লে লিস্টে সেটাকেই বারবার করে শুনবেন। এটাকে বলে সফট ওয়াশিং। এতবার রিপিট হয়েছে, এতবার শুনেছেন যে সেটা আপনার মাথায় গেঁথে গেছে। সেম এই বলিউড কিংবা উর্দুদের লোকেরাও এই একই কাজ করে। শুরু থেকেই একটা না বলা নিয়ম চলছিল যে পাকিস্তানকে সোজাসুজিভাবে শত্রু কিংবা এনিমি রূপে দেখিও না। যদি সিনেমায় ক্রস বর্ডার টেররিজম কিংবা বোম ব্লাস্টের মতো সিন দেখাতেও হয় তাহলে পরে পাকিস্তান কিংবা আইএসআই এর নাম নেবে না। সফট টোন রাখো যাতে কোনো ইস্যু না ক্রিয়েট হয়। একটা অজানা ভয়, একটা অজানা পাঁচ, একটা নেশা, একটা ভিখারি দেশের প্রতি যারা কিনা আমাদের এত বড় একটা দেশের, এত বড় ইকোনমি বালা দেশের কোনো বালটাও ছিঁড়তে পারতো না যদি আমরা নিজেরা ঠিক থাকতাম, যদি আমাদের মধ্যে গদ্দার না থাকতো। सेंसर बोर्ड कहती है कि आप पड़ोसी मुल्क बोलिए, आप उसका नाम नहीं ले सकते। तो पहले जमाने में आता था कि वो पड़ोसी मुल्क का हमला हो गया है, पड़ोसी मुल्क ये कर रहा है, तो हम लोगों को अलाउड नहीं था, फिल्म वालों को ये हमको बोलना अलाउड नहीं था कि ये पड़ोसी मुल्क, आप नाम नहीं ले सकते। এবার দেখুন, এই পর্যন্ত তো মানুষ এটাকে বিজনেস মেনে নিয়ে নজর আন্দাজ করেও দেবে, কিন্তু সমস্যা তখন শুরু হয় যখন আস্তে আস্তে আন্ডারওয়ার্ল্ডের ইনফ্লুয়েন্স বাড়তে থাকে। আর উর্দু পাকিস্তানকে খুশি করার চক্করে টেরোরিজমকে জাস্টিফাই করার মতো ন্যারেটিভকে পুশ করা শুরু করে দেয়। আর ঠিক এই সময়েই পাকিস্তানের পোষা ভারতে থাকা কুকুরগুলো বলিউডে নিজেদের ইনডাইরেক্টলি প্রভাব বাড়াতে থাকে। আর এখান থেকে এই জিনিসটা আস্তে আস্তে একটা ভয়ানক আকার ধারণ করতে থাকে। আর একটা সময় এমন আসে যখন পুরো বলিউড আন্ডারওয়ার্ল্ড আর পাকিস্তানের গ্রিপে কন্ট্রোলে চলে আসে। আর এখান থেকে এই জিনিসটা একটা কমন ব্যাপার হয়ে ওঠে। সিনেমাতে পাকিস্তানকে সবসময় থেকেই একটা সফট লাইটে দেখানো হয়ে থাকে। পাকিস্তানি পরিবার ইন্ডিয়ান ক্যারেক্টারকে বাঁচিয়ে নিত, তো হিন্দুস্তানি হ্যাঁ। পাকিস্তানিরা ভারতের প্রতি কত হাম্বেল, কত দয়ালু সেটা দেখানো হতো। পুলিশ মানুষত্বের নামে ছেড়ে দিত, পত্রকার আর মৌলানারা সাহায্য করতো, যেমন কি সলমান খানের বজরঙ্গি ভাইজানের এই সিনটা দেখুন। आप जैसे और लोग होते हैं इन दो मुल्कों में तो क्या बात होती नहीं। দর্শকদের সবসময় থেকে এটাই দেখিয়ে আসা হয়েছে যে বর্ডার টেনশনস জনতার কারণে না, বরং পলিটিক্সের কারণে হয়েছে। মানে পাকিস্তান শুধুমাত্র একটা ভুল বুঝে থাকা একটা দেশ যারা কিনা নিজেরাই পলিটিক্স আর টেরোরিজমের শিকার। খেয়াল করে দেখবেন ভালো করে, আপনি অনেক সোশ্যাল মিডিয়াতে এমন কিছু ভিডিও দেখেছেন, হয়তো অনেক সময় দেখেছেন, যেখানে দুটো ভিন্ন ধর্মের মানুষকে একসাথে হাসতে খেলতে কিংবা অ্যাক্টিভিটি করতে দেখিয়ে দেবে, তারপর ভিডিওতে একটা সফট ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে দেবে আর একটা লাইন লিখে দেবে যে ইন্ডিয়া উইথাউট পলিটিক্স, ইন্ডিয়া উইথাউট বিজে। তো এরাই তারা যারা এমন ভিডিও বানায়, এরাই বলিউডের স্টুডেন্ট, যেখানে গ্রাউন্ড রিয়ালিটি পুরোটাই আলাদা। পাকিস্তানে রেডিকালাইজেশন খুল্লাম ভাবে হয়। এরা ভারতীয়দের প্রতি নিজেদের মনে ঘৃণা ছাড়া আর কিছুই রাখে না, আর বিশেষ করে হিন্দুদের প্রতি।
এখানকার লোক আতঙ্কবাদীদের প্রতি, আতঙ্কবাদী গ্রুপগুলোর প্রতি সিম্প্যাথি রাখে, আর অ্যাক্টিভ টেরর ক্যাম্পসগুলোও আজও খোলামেলাভাবে চলছে। কিন্তু বলিউডের রঙিন চশমা আর স্বপ্নের জগতে যেন এইসব কোনো কিছুই যেন এক্সিস্টই করে না। আর এই স্পাই ফিল্মগুলো মানে গোয়েন্দা সিনেমাগুলো আরো বড় ক্ষতি করে। এগুলো ইন্ডিয়াকে নিজের আসল শত্রুদেরকে যেখানে এক্সপোজ করতে হতো, সেখানে বলিউড উল্টো অল্টারনেট ফ্যান্টাসি বানিয়ে ফেলে। আইএসআই কে ভেরি ভেরি প্রফেশনাল ক্লিন কর্পোরেট স্টাইল এজেন্সি দেখায়, আর ইন্ডিয়ান রকে মোরালি কনফিউজড আর কমজোর, আর কিছু ক্ষেত্রে খুংখার আর ব্রুটাল দেখানো হয়েছে। অনেক সিনেমাতে তো ইন্ডিয়ান এজেন্সিকে ভিলেন দেখানো হয়েছে, আর আইএসআই কে মহানভাবে দেখানো হয়েছে। দুটো দেশের এজেন্সিস যাদের মধ্যে সত্যিকারের জগতে বিশ্বাসের ব নেই, সিনেমাতে তাদেরকে বেস্ট ফ্রেন্ডের মতো জয়েন্ট ভাবে অপারেশন করতে দেখানো হয়েছে। क्या डिसाइड किया? रॉ, आईएसआई साथ में करते हैं ना सर। আর এটাই সেই জায়গা যেখানে বলিউড কাম উর্দু পাবলিকের মাথায় একটা ইলিউশন বসিয়ে দেয় যে পাকিস্তানও ঠিক ততখানি রূপেই টেরোরিজমের শিকার যতখানি নাকি ভারত। এতে পাকিস্তানের কয়েক দশক পুরনো পলিসিকে ডাইলিউট করা হয়। আস্তে আস্তে এই সফট ইমেজ একটা হ্যাবিচুয়েট ফর্মুলা হয়ে ওঠে। লাভ অ্যাঙ্গেলসের থ্রু পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করা হয়। হিন্দু মেয়ে আর পাকিস্তানের ছেলেওয়ালা কাহিনী বারবার করে রিপিট করা হয়, যার মধ্যে আসল ভিলেন কোনো না কোনো ইন্ডিয়ান এক্সট্রিমিস্টকেই দেখানো হয়। স্পোর্টস আর ফ্রেন্ডশিপ সিনেমাতে এটা মেসেজ দেওয়া হয় যে পাকিস্তানিরা শুধুমাত্র ভুল বুঝে আছে, এমনিতে তো তারাও খুব ভালো মানুষ। যেখানে ঠিক এই সময়েই পাকিস্তানে নিজেদের স্কুলের টেক্সট বুকে বাচ্চাদেরকে গজওয়ায়ে হিন্দ আর ব্লিড ইন্ডিয়া ইন 1000 কাটসের সম্বন্ধে পড়াচ্ছিল। আর অফিসিয়ালি ইন্ডিয়াকে নিজেদের পরম আর চরম শত্রু হিসাবে ঘোষণা করে সেখানকার বাচ্চাদের মনে আর মাথায় ভারতের প্রতি হিংসা আর ঘৃণার বীজ রোপণ করছিল। আর এটা শুধুমাত্র পাকিস্তানেই হয় না, এটা ভারতেও হয়। আর এই প্রপাগেন্ডার সব থেকে বড় প্রভাব পাবলিকের ওপরেও পড়ে। একটা গোটা জেনারেশনের মনে হয় যে ইন্ডিয়া পাকিস্তান প্রবলেম শুধুমাত্র একটা মিসআন্ডারস্ট্যান্ডিং। টেরোরিজম একটা প্রবলেম যেটা কিনা দুটো দেশই ফেস করছে, দুদিকেই ভালো মানুষ আছে, আর আসল সমস্যার কারণ হলো পলিটিক্স। আসলে আপনি আপনার বাচ্চাকে কেমন ভাবে মানুষ করতে চান, তাকে কেমন ভাবে বড় করতে চান, তাকে কেমন শিক্ষায় শিক্ষিত করতে চান, এটা সম্পূর্ণরূপে আপনার পরিবার, আপনাদের আচার আচরণ, আশেপাশের পরিবেশ, সমাজ সবকিছু তাতে ম্যাটার করে। কারণ আপনি আপনার বাচ্চাকে যেটা শেখাবেন তারা সেটাই শিখবে, আর বড় হয়ে সেই ফর্মুলাতেই চলবে। ছোট থেকেই যদি কোনো বাচ্চার মনে বীজ ঢালেন তাহলে সে বড় হয়ে আর কি শিখবে। তাই এই সফট ব্রেন ওয়াশিং গেমটা খুবই 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 মারাত্মক, যেখানে কোনো গুলি চালাতে হয় না। একটা খুব ফেমাস কথা আছে যে যদি কোনো দেশের সাথে যুদ্ধ করে না পারো তাহলে চেষ্টা করো তাদের আইডিওলজি মানে চিন্তা ভাবনাকে বদল করার। একটা গোটা জেনারেশনের মাথায় বিষ ঢেলে দাও, বিষে ভরিয়ে দাও, এত বিষময় করে তোলো গোটা জেনারেশন, গোটা ইউথ, গোটা সমাজ, গোটা দেশকে, যে সেই দেশ কিছু বছর পরেই এমনি শেষ হয়ে যাবে, এমনিই তারা ভাগ হয়ে যাবে। কারণ আমার চিন্তা ভাবনাই তো আপনার ওই, আমি পূর্ব তো আপনি পশ্চিম। চিন্তাধারা যখন মিলবে না তখন একসাথে থাকা যাবে না, তখনই ডিমান্ড উঠবে, স্লোগান উঠবে, গৃহযুদ্ধ লাগবে, আইডিওলজিক্যাল ওয়ার চলবে, আর ঠিক তখনই একটা সুন্দর পরিবার কিংবা একটা সুন্দর দেশ ভাগ হয়ে যাবে, যেটা এর আগেও হয়েছে। 1947 মনে করো দেখুন। তো এটাই গেম পাকিস্তানের আর এখনকার কিছু র্যাডিক্যাল আইডিওলজিক্যাল গদ্দারদের, যারা অজান্তে কিংবা জেনে শুনে কিংবা টাকা খেয়ে এইসব করে আসছে দশকের পর দশক ধরে। যেখানে প্রত্যেকটা মেজর অ্যাটাক, যেমন 1993 সালের মুম্বাই ব্লাস্ট, 2001 সালের পার্লামেন্ট অ্যাটাক, কান্দাহার প্লেন হাইজ্যাক, 26/11 মুম্বাই অ্যাটাক, অমরনাথ যাত্রার উপরে অ্যাটাক, পাঠানকোট অ্যাটাক, উরি অ্যাটাক, পুলওয়ামা অ্যাটাক, পেহেলগাম অ্যাটাক, এই সব কিছুতেই পাকিস্তানের সিআইএ ডাইরেক্ট হাত ছিল। কিন্তু বলিউডের রঙিন আর নোংরা স্কিনে সেই আইএসআই কে একটা সিভিলাইজড আর হেল্পফুল অর্গানাইজেশন হিসেবে দেখিয়ে আসা হয়েছে আর হচ্ছে। বলিউডে লাগাতার পাকিস্তানি ক্যারেক্টারদেরকে খুবই হাম্বেল আর নোবেল দেখানো হয়েছে, যেখানে গ্রাউন্ড রিয়ালিটিতে আইএসআই আর টেররিস্ট গ্রুপসের মধ্যে কোনো রকম তফাৎ নেই। বাস্তব জগতে আইএসআই ভারতের বন্ধু শুধুমাত্র বলিউডের সিনেমাতে হয়ে থাকে, গ্রাউন্ড লেভেলে এই আইএসআই ভারতের হাজার হাজার নির্দোষ লোকের মৃত্যুর কারণ। মুম্বাই ব্লাস্ট থেকে শুরু করে 26/11 পর্যন্ত বলিউডের এই সিনেমাগুলো এই ন্যারেটিভটাকে পুশ করে যে পাকিস্তান আর ইন্ডিয়া সমান সমান, তারা দুজনেই ভিকটিম আর দুজনেই সেম সমস্যায় ভুগছে। যেখানে সত্যিটা এটা যে প্রত্যেকটা বড় অ্যাটাকে পাকিস্তানের স্টেট মেশিনারি
আর আইএসআই এর সোজাভাবে আর পাকাপোক্তভাবে ইনভলভমেন্ট ছিল। এই কারণে এটা বলা ভুল হবে না যে বলিউড স্পাই ইউনিভার্সের নামে যেই অল্টারনেটিভ রিয়েলিটি বানিয়েছিল সেটা শুধুমাত্র এন্টারটেইনমেন্ট ছিল না, এটা একটা হোয়াইট ওয়াশ মাইন্ড গেম, সফট ব্রেন ওয়াশিং এর গেম ছিল, যেই কারণে একটা পুরো জেনারেশনকে গ্রাউন্ড রিয়েলিটি থেকে দূরে রাখা হয়। এবার এখানে আসল সার্কাজম দেখুন, যেখানে বলিউড কয়েক দশক ধরে পাকিস্তানের ইমেজকে সফট দেখাতে থাকে আর তার টেরোরিজমকে জাস্টিফাই করতে থাকে, সেখানেই পাকিস্তান সবসময় থেকেই উল্টো পথে চলতে থাকে আর তার আসল মেন্টালিটির পরিচয় দেখাতে থাকে। পাকিস্তান নিজেদের প্রপাগান্ডার জন্য র আর ইন্ডিয়ান এজেন্সিস গুলোকে সেই লেভেল পর্যন্ত ডিহিউম্যানাইজ করেছে যে তাদের ফিল্ম আর ড্রামাগুলোকে দেখে কেউ সত্যিটাকে জানতে কিংবা বুঝতেই পারবে না। আর এটা আমি হাওয়াই কথা বলছি না, এটা সোজা সোজা উদাহরণ ভরে পড়ে আছে। तुम ये पाकिस्तान देख सकते? पाकिस्तान हमारा दुश्मन मुल्क है। एक भारतीय के लिए उसे दुश्मन कहना भी जरूरी है और समझना भी। तेरा सारा हिंदुस्तान शिकल या पाला दिखता गया है। सो रब्बी ये सिख पीछे हट गए, ते लाल किले का तिरंगा, ते बनारस की गंगा खून में बह जाएगी। मुझे सोया की कसम, मैडम न सिर्फ दहशतगर्द इस मुल्क की दुश्मन है बल्कि हिंदू भी है। সবার প্রথমে কথা বলা যাক তাদের সিনেমা ওয়ারের ব্যাপারে। এই সিনেমাটাকে পাকিস্তানের আর্মি আর সিআইএ সোজা ভাবে ফান্ড করেছিল। Shahjahan built Taj Mahal in the memory of his loving wife, and he was Muslim like me. Why did you put it in India? Because India and Pakistan were the same country at that time. Well, we ruled India for like 1000 years. ওয়ারে রকে সেই সব কিছুই করতে দেখানো হয়েছে যেটা আসল জীবনে আইএসআই করে থাকে, মানে এক্সট্রিমিস্টদেরকে ফান্ড করা, মিলিটারিজকে মেশিনারি আর্ম সাপ্লাই করা, দেশে বোম ব্লাস্ট করা আর পাকিস্তানকে ডিস্টেবিলাইজ করা। ইন্ডিয়ান এজেন্টদেরকে পিওর ডিভিল রূপে দেখানো হয় যারা কিনা পাকিস্তানের ভেতরে লাগাতার আতঙ্ক ছড়াতে থাকে। আর তারপরে আসে ইয়ালগার, যেটা কিনা পাকিস্তানি আর্মির একটা অপারেশনসের উপরে বেস ছিল। এখানেও স্টোরি একদম সেম ছিল। সিনেমার পুরো ন্যারেটিভ এই ব্যাপারটার উপরে টিকেছিল যে পাকিস্তানের আনরেস্টের কারণ হলো ইন্ডিয়ান এজেন্সির এজেন্টসরা, আর পাকিস্তানি আর্ম ফোর্স নিজেদের দেশকে বাঁচানোর চেষ্টা করছে, যেখানে রিয়েলিটি কিন্তু পুরোটাই উল্টো, যেটা আপনি নিজেও জানেন। हमने दुनिया और दुश्मन को ये बताना है कि लफ्ज़ मुजाहिद के असल मायने क्या है। এরপরে আসে ফুল দমে পাকিস্তানি প্রপাগান্ডা মুভি ঢাই চাল, যেটা কুলভূষণ যাদব কেসের উপরে বানিয়েছিল। সেখানে রকে এমন ভাবে দেখানো হয় যারা কিনা পাকিস্তানে সেপারেটিজম আর ইনসার্জেন্সি ছাড়িয়ে থাকে, আর পাকিস্তানি আর্ম ফোর্স অনেক সাহসিকতার সাথে সেটাকে আটকায়। আর এটা তো আমি শুধুমাত্র 2-3খানা সিনেমার নাম বললাম, যেখানে এমন সিনেমা পাকিস্তানে ভরে পড়ে আছে, যেমন অপারেশন 021, পারওয়াজে জুনুন, জারার। সবকটার থিমই এক। সিনেমা যতই কমজোর কিংবা বাজে ভালো হোক না কেন, কিন্তু তার মধ্যে মেসেজ সবসময় এটাই থাকে যে পাকিস্তান তো বেচারা ভিকটিম, আর ইন্ডিয়া তার প্রত্যেকটা মুশকিলের আসল কারণ। আর শুধুমাত্র সিনেমাই না, বরং পাকিস্তানি সিরিজেও এই একই জিনিস দেখানো হয়ে থাকে। ইন্ডিয়ান এজেন্সিসকে ইচ্ছে করে ডেমোনাইজ করে দেখানো হয় যাতে পাকিস্তান নিজের ইন্টারনাল ফেলিউয়ার্সকে কভার করতে পারে। উদাহরণস্বরূপ আইএসপিআর দ্বারা কো প্রডিউস করা এহেদে ওয়াফা, এটার ক্লাইম্যাক্সে দেখানো হয়ে থাকে যে ইন্ডিয়ান মিডিয়া আর পাকিস্তানকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে, আর পাকিস্তানের হিরোকে আইএসআই অফিসার্সরা, যারা কিনা ভারতের প্রত্যেকটা চাল, প্রত্যেকটা প্ল্যানিংকে ফেল করে দেয়। আর এদিকে আসল জীবনে ব্রাহ্মস কোথা থেকে আসলো, কোথায় গেল, কিছুই তারা বুঝে উঠতে পারলো না। একটা আরো এক্সাম্পল আঙ্গারবাদী। এই ড্রামাটা কাশ্মীর কনফ্লিক্টের উপরে ছিল, যেখানে ইন্ডিয়ান সোলজারদেরকে অত্যাচারী রূপে দেখানো হয় আর পাকিস্তানকে ভগবান। পুরো গল্পকে একতরফা দেখিয়ে রকে ভিলেন নাম্বার 1 বানিয়ে দেওয়া হয়। আর এইভাবে লাগ, যেটা পাকিস্তানি একটা টিভি সিরিয়াল, এখানেও রকে ইনসার্জেন্সি চালাতে থাকা একটা ভয়ানক নেটওয়ার্ক হিসাবে দেখানো হয়। আর পাকিস্তানি আর্মিকে সবসময় নোবেল। এই ড্রামাগুলোর টেমপ্লেট সব সময় থেকে একই ধরনের হয়ে থাকে। পাকিস্তান আর্মি অলওয়েজ রাইট অ্যান্ড ব্রেভ, আইএসআই অলওয়েজ হনেস্ট, আর ইন্ডিয়া অলওয়েজ ভিলেন। আর টেরোরিজম সব সময় র ক্রিয়েট করে। এবার এখানে প্রশ্ন এটা ওঠে যে যেই দেশটা গোটা বিশ্বের সব থেকে বড় টেরোরিস্ট এক্সপোর্টার, সে এই ধরনের সিনেমা আর সিরিয়াল ড্রামা কেন বানিয়ে থাকে, যেটা দূর পর্যন্ত কোনো আগামাথা নেই? আসলে এটার অনেকগুলো বড় কারণ আছে, যার মধ্যে প্রথমটা হলো ন্যারেটিভ ওয়ারফেয়ার, যেটা পাকিস্তান নিজেদের সিনেমা আর টিভিকে এন্টারটেনমেন্ট হিসেবে না, বরং ওয়েপন হিসেবে কাজে লাগায়। তাদের উদ্দেশ্য এই পারসেপশন বানানোর হয় যে পাকিস্তান ভিকটিম আর ইন্ডিয়া অ্যাগ্রেসর। দ্বিতীয় কারণ হলো ইন্টারনাল ফেলিয়ার্স গুলোকে কভার করা। প্রত্যেকটা ইকোনমি কোলাপস, প্রত্যেকটা ব্লাস্ট, প্রত্যেকটা ইনসার্জেন্সি ব্লেম ইন্ডিয়া আর রয়ের কাছে চাপিয়ে দেওয়া।
এতে পাকিস্তানি আর্মি আর আইএসআই পাবলিককে এটা বলতে পারবে যে যদি আমরা না থাকি তাহলে পরে এই দেশ ভেঙে যাবে। এতে স্ট্যাবলিশমেন্টের আনচেক পাওয়ার বেঁচে থাকে। তৃতীয় কারণ হলো ইন্টারন্যাশনাল ভিকটিম পজিশনিং। পাকিস্তান এটা ভালো মতো জানে যে গ্লোবাল স্টেজে তার ছবি টেরর হাবের, এই কারণে তাকে ডেসপারেট হওয়া দরকার যাতে ইন্ডিয়াকে ভিলেন দেখানো যেতে পারে আর নিজেদেরকে ভিকটিম অফ টেররিজম প্রমাণ করা যেতে পারে। আর চতুর্থ কারণ হলো এটা যে নিজেদের একটা এন্টায়ার জেনারেশনের মনে আর মাথায় ছোট থেকে ভিজ ঢোকানো আর ঢালা যেতে পারে, আর যাতে তাদের মাথায় ছোট থেকে ইন্ডিয়ার প্রতি একটা ঘৃণা, হিংসা আর রাগ জন্মাতে পারে। তাদের দেশের যত বড় ইস্যু কিংবা সমস্যাই হোক না কেন সবকিছুর ঊর্ধ্বে ইন্ডিয়া। এরা সকালে ঘুম থেকে উঠে ইন্ডিয়াকে গালি দিয়ে আর রাতে ঘুমায় ইন্ডিয়াকে গালি দিয়ে, যেমনটা এখন বাংলাদেশ করছে। এবার এখানে মজার ব্যাপার হলো এটা যে যেখানে পাকিস্তান এত কষ্ট করে ইন্ডিয়াকে ডিহিউম্যানাইজ করতে থাকছে, সেখানেই আরেকদিকে বলিউড আমাদের দেশের হয়ে দেশে থেকে দেশে কাজ করে দেশের মানুষের থেকে পয়সা কামিয়ে পাকিস্তানের আইএসআই এর ইমেজ শোধাতে পাগল হয়ে যাচ্ছে। আর এখান থেকেই ন্যাচারালি দরকার ছিল এমন একটা সিনেমার যেটা কয়েক দশক ধরে চলতে থাকা হোয়াইট ওয়াশকে ভেঙে চুরমার করে দিতে পারে। আর সেখানেই এন্ট্রি পয়েন্ট হয়ে আছে ধুরন্ধর, যেখানে প্রথমবার পাকিস্তানের আসল রূপ বিনা কোনো ফিল্টার, বিনা কোনো ফিয়ার আর বিনা মেকআপে দেখানো হয়ে থাকে। দেখুন, বলিউড যত বছর ধরে পাকিস্তান আর আইএসআই কে নিয়ে একটা নকল দুনিয়া বানিয়ে রেখেছিল, ধুরন্ধর সেই নকল আর ন্যারেটিভে ভরা সাজানো দুনিয়াকে এক ঝটকায় লাথি মেরে ভেঙে ফেলে। এটা প্রথম সিনেমা যেটা পাকিস্তানকে কোনো মিসআন্ডারস্টুড প্রতিবেশীর মতন না, বরং সেই রূপে দেখিয়েছে যেমনটা সে গ্রাউন্ড রিয়ালিটিতে অপারেট করে থাকে। সিনেমা শুরু হতেই একটা ব্যাপার পরিষ্কার হয়ে যায় যে এখানে কোনো ধরনের ব্যালেন্সিং অ্যাক্ট নেই। এমন কোনো সিন নেই যেখানে আইএসআই কে ভিকটিম দেখানো হয়েছে কিংবা পাকিস্তানকে আতঙ্কবাদের শিকার বলা কিংবা দেখানো হয়েছে। যা কিছু দেখানো হয়েছে সেটা রিয়েল ডকুমেন্টেড ফ্যাক্টস, রিয়েল অপারেশনস, রিয়েল ব্রুটালিটি আর রিয়েল জিওপলিটিক্সের উপরে আধার করে বানানো হয়েছে। এই সিনেমার সব থেকে ভালো আর মজবুত ব্যাপার এটা দেখানো হয়েছে যে এটা পাকিস্তানের পুরো টেরর মিশনারিকে স্ক্রিন প্লের অংশ বলে বলা হয়েছে। আইএসআই কিভাবে গ্রাউন্ড লেভেলে কাজ করে, কিভাবে তারা আতঙ্কবাদীদেরকে হায়ার করে, কিভাবে অপারেশনস রুট সেট করে আর কিভাবে স্লিপার সেল অ্যাক্টিভেট হয়, কিভাবে অবৈধ আর ফেক কারেন্সি মানে নকল টাকা ভারতে ঢুকিয়ে ভারতকে ডিস্টেবিলাইজ করার আর অর্থনৈতিক দিক দিয়ে কমজোর করা হয়েছে। এই সব কিছু বিনা ফিল্টারে, বিনা কোনো রকম সফট কর্নার রেখে একদম র আর আনকাট ভাবে দেখানো হয়েছে। এমনকি ফেক কারেন্সি র্যাকেটস আর উত্তরপ্রদেশের একজন বাহুবলী নেতার সাথে পাকিস্তানের ফাইন্যান্সিয়াল লিঙ্কস, এই সব জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে যেগুলোকে বলিউড আজ পর্যন্ত দেখানো তো দূরের কথা, সেগুলোকে ছুঁয়ে পর্যন্ত দেখেনি। সেখানেই ধুরন্ধর স্পষ্ট আর পরিষ্কার ভাবে এই সব জিনিসগুলোকে দর্শকের সামনে তুলে ধরেছে, যেই কারণে যারা এই ব্যাপারে কিছুই জানতো না তাদেরও আস্তে আস্তে চোখ খুলছে। सर, मुंह तोड़ने के लिए मुट्ठी बंद करना जरूरी है। We must infiltrate the very core of terrorism in Pakistan, ताकि वो भारत के खिलाफ अगर नींद में भी सोचे ना तो उनके ख्वाब में भी हम बैठे नजर आने चाहिए। সিনেমার ভেতরে অজিত ডোভাল স্যারের থেকে ইন্সপায়ার্ড হওয়া ক্যারেক্টার যে ক্ল্যারিটিতে সিস্টেমের কমজোরি বলে, সেটাও প্রথমবার মেইন স্ট্রিম হিন্দি সিনেমাতে দেখা গেছে। এই সিনেমাটা পরিষ্কারভাবে এটা দেখায় যে কিভাবে কিছু পলিটিক্যাল সেটআপস আর লোকাল মাফিয়া এলিমেন্টস ভুল করে না, বরং ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি ফান্ডেড নেটওয়ার্কের সাথে জুড়ে ছিল। এই কথাগুলো শুধুমাত্র ডায়লগসে না, বরং রিয়েল ফুটেজেস, রিয়েল কল রেকর্ডিংস আর রিয়েল ঘটনার সাথে জোড়া হয়েছে। 2001 সালে পার্লামেন্ট অ্যাটাকের অ্যাকচুয়াল ফুটেজ, 26/11 অ্যাটাকের সময় আতঙ্কবাদীদের ফোন কল, এই সব কিছু একেবারে ক্লিয়ার আর র ভাবে দেখানো হয়েছে। কোনো সফট টোনিং কিংবা এডিটিং করা হয়নি। ধুরন্ধরের সব থেকে বড় ইম্প্যাক্ট পাকিস্তানের ইন্টারনাল পলিটিক্স আর আইএসআই এর কাজ করার স্টাইলকে বিনা ফিল্টারে দেখানো হয়েছে। আইএসআই অফিসারদেরকে প্রথমবার সেই রূপে দেখানো হয়েছে যেটা অ্যাকচুয়াল ইন্টেলিজেন্স রিপোর্ট আর গ্লোবাল ইনভেস্টিগেটেড রিপোর্টে সামনে আসে। কোর আইডিওলজি, ব্রুটাল আর ভারতের এগেনস্টে ফুল টাইম নেগেটিভ প্ল্যানিং প্রোগ্রামের কাজ করতে থাকা। এখানে আইএসআইকে সেইভাবেই দেখানো হয়েছে যেরকমটা 1993 বম ব্লাস্টে, 26/11-তে পাঠানকোটে আর পুলওয়ামাতে দেখানো হয়েছিল। সিনেমাতে রণবীর সিং এর যে আন্ডার কভার ক্যারেক্টারটা ছিল সেটা এই ব্যাপারটাকে আরো বাস্তব করে তোলে যে ভারতীয় গোয়েন্দাদেরকে পাকিস্তানি কাজ করবার জন্য কিভাবে নিজেদের পরিচয় পুরো দমে মিটিয়ে ফেলতে হয়, কিভাবে তাকে নিজের ধর্ম আর নিজের ভ্যালিউসকে সারপ্রেস করতে হয় যাতে তারা সেই পরিবেশের সাথে অ্যাডজাস্ট করে থাকতে পারে। সঞ্জয় দত্ত থেকে শুরু করে অক্ষয় খান্না, সবার ক্যারেক্টার বেশ পাওয়ারফুল, বিশেষ করে অক্ষয় খান্না। হোয়াট এ কামব্যাক ম্যান। এই সিনেমাটা পরিষ্কারভাবে এটা বুঝিয়ে দেয় যে পাকিস্তানে মজুদ সমস্ত প্লেয়ার, তারা মাফিয়া হোক, পলিটিক্যাল এলিমেন্টস হোক কিংবা ইন্টেলিজেন্স অপারেটিভস, সবার একটাই কমন উদ্দেশ্য যে ইন্ডিয়াকে আঘাত করো, চোট পৌঁছাও, তর পাও।
কিন্তু আমাদের এখানকার চুতিয়ারা আমাদের দেশেরই ক্ষতি করে। তাই আজ আমরা এই জায়গায়। সব থেকে ভালো কথা এটা যে ধুরন্ধর বলিউডের প্রথম এমন সিনেমা হবে যেটা পাকিস্তানের রিয়েলিটিকে একদম অ্যাজ ইট ইজ দেখিয়েছে। এখানে কোনো রকম গিল্ট ন্যারেটিভ নেই। এখানে এটা দেখানো হয়নি যে ইন্ডিয়া আর পাকিস্তান দুজনেই বরাবরের শিকার, যেমনটা এর আগের বলিউডের স্পাই ইউনিভার্স মুভিগুলোতে দেখানো হয়েছে। যেমন পাঠান, একতা টাইগারের সবগুলো পার্ট, ওয়ার 2, কিন্তু ধুরন্ধরের টোন একদম ক্লিয়ার অ্যান্ড কাট। টেররের আর্কিটেকচার কোথা থেকে চলে, কে বা কারা কন্ট্রোল করে, ফান্ডিং কোথা থেকে আসে, আর কার হাত কোন ব্লাস্টে ছিল, এই সমস্ত কিছুই খুলে দেখিয়েছে। এইসব এতটা পরিষ্কারভাবে দেখানো হয়েছে যে পাবলিক প্রথমবার পাকিস্তানের একদম পরিষ্কার ছবি দেখতে পাচ্ছে। সিনেমায় ডিটেলিং এতখানি মজবুত যে ছোট ছোট পোস্টার, রাস্তাঘাট, স্লোগান, নিউজ পেপার কাটিং সবকিছু পাকিস্তানের গ্রাউন্ড রিয়ালিটিকে শো করে। এটা প্রথমবার যখন কোনো বলিউড ফিল্মকে দেখে লাগে যে মেকার্সরা পাকিস্তানকে ভালোভাবে পড়ে, জেনে, বোঝে, তারপর সেটাকে পর্দায় তুলে ধরে। সিনেমা হলে বসে থাকা লোকেদেরও এটাই অনুভব হয় যে এই সিনেমাটা তাকে পাকিস্তানের ভেতরে একদম গভীরে নিয়ে গেছে। এই সিনেমাটা ভিজুয়ালস লেভেলেও পুরোভাবে গ্রাউন্ডেড রয়েছে। সেট ডিজাইনিং থেকে শুরু করে পাকিস্তানি গাড়ি, বাইক, রাস্তাঘাট, লোকালদের জামা কাপড় পরার স্টাইল, পাকিস্তানের পুলিশ স্টেশন, এই সব কিছু একদম পারফেক্ট আর অ্যাকুরেট ভাবে দেখানো হয়েছে, যেগুলো আমরা এর আগে পর্যন্ত একমাত্র ইন্টারন্যাশনাল স্পাই থ্রিলগুলোতে দেখেছিলাম। কোনো ওভার স্টাইল না, কোনো গ্ল্যামার না, শুধুমাত্র র এনভায়রনমেন্ট, যেটা কিনা এই দেশের আসল লুকটাকে দেখায়। আর সব থেকে বড় পাঞ্চ এটা মেরেছে যে ধুরন্ধর বলিউডের পুরো ISI এর সাথে, পাকিস্তানের সাথে প্রেম ভালোবাসার জগতে রোমান্টিনিজমের যে ব্যাপারটা ছিল সেটার পুরো গাঁড় মেরে দিয়েছে। সেই ইউনিভার্স যেখানে ISI এজেন্টকে স্টাইলিশ, ইমোশনাল আর এথিক্যাল দেখানো হয়ে থাকতো, যেখানে র আর ISI একসাথে হাত মিলিয়ে আতঙ্কবাদীদেরকে আটকাতো। আবার শুধু এটাই না, তারা একসাথে বেশরম রঙ্গানে নাচানাচি করতো। টাইগার জোয়ার সাথে আর জোয়া টাইগারের সাথে পালিয়ে যেত। রয়ের এজেন্ট যেন ফ্যাশন ডিজাইনিং, মডেলিং করতো। সালমান খান বুড়ো হাবড়া, নড়তে পারছে না, গলা ঘাট সব এক হয়ে গেছে, পেটি ব্যাক হয়ে গেছে, সে বাড়া যা ইচ্ছে তাই করছে, যেন বাড়া থ্যানোস। ঋত্বিকের চশমা খুলতে খুলতে আর হাতের মাসেল দেখাতে দেখাতেই বই অর্ধেক শেষ। টাইগার সব পেদে কুল করতে পারছে না, ও আবার রয়ের এজেন্ট। আরে বারে আগে মালদ্বীপ থেকে দিশা প্যান্টির সাথে ভারতে তো ফিরুক। তো এইসব ছিল, বডি থাকা আদর্শ ছিল, 6 প্যাক হতে হতো। ISI এজেন্ট জন আব্রাহাম বিশাল বডি ছিল, হ্যান্ডসাম লুক, আয়রন ম্যানের মতো স্যুট পরে উঠতে পারতো। শাহরুখ খান 60 বছর বয়সে দীপিকা পাদুকোনের সাথে খালি গায়ে নাচানাচি করছে, পেছনে ব্যাকগ্রাউন্ডে আরো সব ল্যাংটো হয়ে ব্রা প্যান্টি পরে নাচছে, যেন বারা তাদের বাপের বিয়ে লেগেছে। তো ধুরন্ধর বেসিক্যালি কি করেছে, এই যে বলিউডের আইডিওলজি, সব ব্রেন ওয়াশিং এর যে ন্যারেটিভ গেমটা ছিল, এটার গায়ে লাথি মেরে এটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আর সেই জায়গায় একটা নতুন ন্যারেটিভ দাঁড় করিয়ে দিয়েছে। আর ইন্ডিয়ান ইন্টেলিজেন্সদেরকে ডিগনিটি, সিরিয়াসনেসে ভরপুর আর অ্যাকচুয়াল গ্রাউন্ড লেভেলের মতনই র আর রিয়েল দেখানো হয়েছে। আর ISI কে সেই রাক্ষসের রূপেই দেখানো হয়েছে, যেটা সে আসলেই। পাকিস্তানকে তার আসল রূপে দেখানোটা আমাদের কাছে এখন কোনো অপশন না, বরং দরকারি হয়ে পড়েছে। না হলে পরে আমাদের নেক্সট জেনারেশন শেষ। কারণ যেই দেশে একটা শুয়োরের বাচ্চা আমাদের ভগবান দেবী দেবতাকে গালি করে, তাদের মজা ওড়ায়, তাদের নিয়ে হাসাহাসি করে, বাজে আর নোংরা জোকস করে, সেই ব্যক্তিটা যখন কোনো রিয়ালিটি শো যেতে, তো সেটাকে সেলিব্রেট করতে যায় কারা? হিন্দুরা। ভাবুন একবার। অথচ সেই দেশের ওই একটা মেয়ে মেডেল যেতে দৌড়ে ভারতের মুখ উজ্জ্বল করে দুনিয়ার কাছে, অথচ তার ব্যাপারে 5টা লোক পর্যন্ত জানে না। এই তো আমাদের অবস্থা। আমাদের সমস্যাটা হলো আমরা খুব তাড়াতাড়ি সবকিছু যাচাই না করেই একতরফা শুনে বিচার করে ফেলি, আর সেটাকে নিজের মনে মাথায় গেঁথে ফেলি। সেটা দেখি না সেটা ঠিক না ভুল। তাই আমাদের এই দশা আর এই দিশা। এই কারণে আমাদেরকে ভটকানো খুব সোজা, ব্রেন ওয়াশ করা খুব সোজা, যেই কারণে আমরা ওয়েস্টার্ন নেটিভসকে, তাদের কালচারকে আপন করতে নিজের ইতিহাসকে ভুলতে বসেছি। অনেক ধন্যবাদ তাদের যারা এখনো নিজের পথেই হাঁটছে আর অন্যদেরকেও সেই একই দিশায় আসার জন্য আহ্বান জানাচ্ছে। তো টপিকে ফেরা যাক।
তো বিগত 70 বছর ধরে ভারত যেই পাকিস্তানের সাথে লড়াই করছে, সেটা এমন একটা দেশ যেটা পুরো রাজনীতি, সেনা, তাদের এজেন্সিগুলো, তাদের জিহাদি নেটওয়ার্ক সবকিছু প্রক্সি ওয়ারের উপরে টিকে আছে। পাকিস্তানের জন্মই হিন্দুদেরকে ঘৃণা করার কারণে হয়েছে, কারণ তারা হিন্দুদের সাথে থাকতে পারবে না। কিন্তু আসলে তারা হিন্দু কেন, অন্য যে কোনো ধর্মের সাথেই থাকতে পারবে না, কারণ তাদের এটা মেন্টালিটিই না। আর তার জলযন্ত্র প্রমাণ হলো এইসব অ্যাটাক, কাশ্মীর হোক কিংবা মুম্বাই ব্লাস্ট হোক কিংবা পার্লামেন্ট অ্যাটাক হোক কিংবা 26/11 হোক, উরি কিংবা পুলওয়ামা অ্যাটাক হোক, প্রত্যেকটা বড় অ্যাটাকে পাকিস্তানের মাটি, পাকিস্তানের জঙ্গি, সেই জঙ্গিদের ক্যাম্প, পাকিস্তানের আর্মি, পাকিস্তানের রাজনীতি আর পাকিস্তানের সিক্রেট এজেন্সিগুলোর খোলামেলাভাবে হাত ছিল। আর এটা কোনো অপিনিয়ন কিংবা রূপকথার গল্প না, বরং এটা হিস্টোরিক্যাল একটা ফ্যাক্ট। সেই জায়গায় যখন আমাদের ওই সিনেমাতে পাকিস্তানকে সফট লাইট, সফট টোনে দেখানো হয়, তখন আমরা অজান্তেই পাকিস্তানের এই ক্রাইমগুলোকে জাস্টিফাই করার কাজ শুরু করে দিই। একদিকে আমরা বলি যে পাকিস্তান আতঙ্কবাদের ফ্যাক্টরি, আর একদিকেই বলিউড তাকে ভগবান বানিয়ে দেয়। पाकिस्तान के कलाकार हैं, उन्हें वापस जाना चाहिए, कुछ पर्टिकुलर वो कलाकार ये दो अलग अलग सब्जेक्ट्स हैं, वो टेररिस्ट थे, ये कलाकार हैं। Love each other. We are always close. Nothing is different. We are the same people. Remember that. And I love the Pakistan. बहुत शुक्रिया, आप लोगों ने इतना प्यार दिया है मुझे, मेरे काम सराहा है। Hello to everyone in Pakistan. I wish you guys were here in Tampa. Lots of love and good wishes. बहुत बहुत प्यार आप सबको, पाकिस्तान में रहने वाले लोगों। आपके मोहब्बत, आपका प्यार हमें बार बार दिखाई देता है। कभी आपके यहाँ आने का मौका मिलेगा तो बहुत प्यार मिलेगा। मैं सबको सलाम करता हूँ, बिल्कुल पाकिस्तान पाइंदाबाद, हिंदुस्तान जिंदाबाद, और आप तमाम लोगों का बहुत बहुत आभार प्रकट करता हूँ, बहुत बहुत शुक्रिया देता हूँ। आप सबको हमारी तरफ से बहुत सारा प्यार, आपके प्यार के लिए तहे दिल से शुक्रिया। Hi, thank you so much for watching, and I hope I come and visit Pakistan someday. To all our fans in Pakistan, this is Malaika Khan, and great to see you all. अस्सलाम वालेकुम, हेलो पाकिस्तान, दिस इज मिका सिंह, और मुझे बहुत अच्छा लगता है कि मैं पाकिस्तान में शो करूं, और मैं कराची, लाहौर ऑलरेडी परफॉर्म कर चुका हूं। थैंक यू वेरी मच कि आप सब हमारी फिल्मों को देखते हो, सराहते हो, हमें चाहते हो, और आपका प्यार हमेशा ऐसे ही बरकरार रखिए। थैंक यू। I feel very humbled and very happy that we are loved so much, and thank you very much. ढेर सारा प्यार है हमारी फिल्मों को जितना प्यार आपने अभी तक दिया है, शायद ही किसी और देश ने दिया होगा, ऐसे ही प्यार देते रहिए। আসলে পাকিস্তানে আইএসআই কোনো নর্মাল এজেন্সি না, এই এজেন্সিগুলোই তালিবানদেরকে সাপোর্ট করে, কাশ্মীরে আতঙ্কবাদীদেরকে টাকা অস্ত্র দিয়ে ফুলিয়ে ফাঁপিয়ে তোলে, নকল নোট আর ড্রাগস পাঠায়, আর ইন্ডিয়ার এগেনস্টে যত প্রকার আর যেভাবে যা কিছু করা যেতে পারে তারা সেই সব কিছুই করে। এবার ভাবুন যে কেন ভারত সরকার নোটবন্দি করেছিল, কেন ডিমনিটাইজেশন করিয়েছিল? কারণ পাকিস্তানে রীতিমতো আমাদের 500 আর 1000-এর নোটের জাল কারখানা ছিল, যেগুলো তারা প্রথমে দুবাই, কাতার হয়ে নেপালে আর ভায়া নেপাল ইন্ডিয়াতে ঢোকাতো। এটা বন্ধ করে দেওয়ার পর পাকিস্তানের কোমর ভেঙে গেছে। হ্যাঁ, হয়তো আমাদের একটু কষ্ট হয়েছে, কিন্তু অ্যাজ এ কান্ট্রি গুড সিটিজেন হিসাবে এটুকু কষ্ট তো আমরা করতেই পারি। যেখানে বর্ডারে আমরা যাতে সেফ থাকি তার জন্য কত আমাদের সৈন্য সিপাহীরা তাদের প্রাণ দিচ্ছে, সেখানে আমাদের এইটুকু কন্ট্রিবিউশন কিছুই না। এটা যদি না হতো তাহলে দেশ আজকে ভেতরে ভেতরে আরো বেশি খোকলা হতো। আজকে পাঞ্জাবের যা অবস্থা, এর কারণ শুধুমাত্র পাকিস্তান। পাঞ্জাব ড্রাগসে মেতে গেছে, খুবই খারাপ সিচুয়েশন সেখানে। তো একদিকে এই অবস্থা, আর সেদিকেই বলিউডের সিনেমার পর্দায় আইএসআই কে হাম্বেল আর নোবেল দেখানোর কত চেষ্টাই না করা হয়, যেই কারণে গোটা দুনিয়া একটা ভুল ইমপ্রেশন পায় যে পাকিস্তানের প্রবলেম শুধুমাত্র কিছু খারাপ মানুষের হাতে থাকার ফলে হয়েছে। কারণ কি, বলিউড মুভি অল ওভার ওয়ার্ল্ড চলে, আর যারা দেখছে তাদের উপরে এটা কি প্রভাব পড়বে ভাবুন তো একবার। তাদের কাছে তো পাকিস্তানের ইমেজ ক্লিয়ার হচ্ছে না, যেখানে গ্রাউন্ড রিয়ালিটি পুরোটাই আলাদা, যেখানে পুরো পাকিস্তানে আর পাকিস্তানের পুরো ব্যবস্থা ওপর থেকে নিচ পর্যন্ত র্যাডিক্যালাইজেশন আর অ্যান্টি ইন্ডিয়া এজেন্ডাতে ডুবে আছে। তো এটাই কারণ যে ইন্ডিয়ান সিনেমা যদি সত্যিকারের ঘটনাটাকে দেখায়, তাহলে পরে এইভাবে ইন্ডিয়ার মেসেজটা গ্লোবাল লেভেলে বেশি মজবুত হয়। কেন কি, দুনিয়াতে প্রত্যেকটা দেশ নিজেদের সিনেমায় নিজেদের দেশের জন্য, নিজেদের দেশের পক্ষে ন্যারেটিভ বানায়। হলিউড সব সময় থেকে সিআইএ, ইউএস নেভি, ইউএস আর্মি আর ইউএস এয়ারফোর্সকে স্ট্রং দেখায়। এমনকি তারা যে কোনো রকম ওয়ার মুভি যেগুলো ইউএসএ কে আরো শক্তিশালী করে সিনেমার পর্দায় তুলে ধরতে সাহায্য করে, তার জন্য তারা সেই মুভি মেকারদেরকে তাদের ফাইটার জেট, তাদের নেভি জাহাজ, যুদ্ধ জাহাজ, তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার, আইল্যান্ড সবকিছু প্রোভাইড করে। Most people saw it as a flashy action movie, but behind the scenes, the US Navy worked closely with the filmmakers. They provided jets, pilots, aircraft carriers, and gave feedback on the script. And they got results. Navy recruitment spiked 500% after the movie came out.
আর সবসময় এটাই দেখানোর চেষ্টা করে যে আমেরিকান আর্মি না শুধু আমেরিকাকে বাঁচাচ্ছে, বরং গোটা বিশ্বকে বাঁচানোর কাজ করছে, চাহে সেটা বাস্তবে হোক আর নাই হোক। আপনারা হলিউডের অ্যাকশন মুভি তো অবশ্যই দেখেছেন, সেখানে অন্য দেশের সাথে যুদ্ধ হোক কিংবা এলিয়েন্সদের সাথেই যুদ্ধ হোক না কেন, আর তারা সব কিছুতেই এক্সপার্ট। এতে আমেরিকার ইমেজ গোটা বিশ্বে মজবুত হয়েছে। সেখানেই আমাদের বলিউড ওই মিল গায়াতে জাদু এমনভাবে ঋতিকের চোখে বীর্য ঢেলে দিয়ে চলে গেল যে আজ পর্যন্ত সেই বীর্য তার মাথা দিয়ে গেলই না। ইসরায়েলও নিজেদের মোসাদের অপারেশন গুলোকে প্রাউড ভাবে শো করে, নিজেদের শত্রুদেরকে সিনেমায় একদম কোনোভাবেই জাস্টিফাই করে না। পার্থক্য দেখুন, যদি আমরা মাত্র কিছু সিনেমা যেমন বর্ডার, উরির মতন সিনেমা ছেড়ে দিই, তাহলে আপনারা এই সেম প্যাটার্নে দেখতে পাবেন সব শালারা সমান। আসলে ভারত বিগত 70-75 বছর ধরে এই টেরর আর ভিক্টিমের শিকার হয়ে আছে, কিন্তু তাও আমাদের দেশে সেই আমাদের সব থেকে বড় শত্রু দেশগুলোকেই সফট ভাবে দেখানো হয়ে থাকে, যারা কিনা আমাদের দেশে সব থেকে বেশি রক্ত ঝরিয়েছে। এটা সবাই জানে কিছু গাধার বাচ্চা ছাড়া, যে সিনেমা শুধুমাত্র একটা এন্টারটেনমেন্ট না, বরং একটা সফটওয়্যার পানো। এই কারণে এবার সময় এসে গেছে যে ভারত নিজের কথা গোটা দুনিয়ার কাছে মজবুতির সঙ্গে যাতে রাখে। সময় এসে গেছে যখন আমরা আমাদের ন্যারেটিভ নিজেরাই তৈরি করব, আর মনে রাখবেন লোকে সেটাই দেখবে যেটা আমরা তাদের দেখাবো। এবার সময় এসে গেছে ইন্ডিয়া নিজের স্ট্যান্ড নেবার এগেনস্ট অল ফেক ন্যারেটিভস। আর খুশির খবর এটাই যে ধুরন্ধরের মতন সিনেমা এই বদলের শুরুটা করে দিয়েছে। থ্যাঙ্কস টু দ্য ডাইরেক্টর অফ দিস মুভি, দ্য লেজেন্ড মিস্টার আদিত্য ধর। এবার অপেক্ষায় রইলাম ধুরন্ধর পার্ট 2 এর। আশা করি আমরা নিরাশ কিংবা হতাশ হব না, আর যেটা সত্যি সেটাই দেখব, আর সেটাই গোটা দুনিয়াকে দেখাবো। আর হ্যাঁ, এই কারণেই এই মুভি রিলিজ হওয়ার পর থেকেই সব হারামজাদাগুলোর গায়ে কাটা লেখা শুরু হয়ে গেছে, যার মধ্যে একটা হারামজাদা জার্মানিতে নিজের বান্টু হাতে নিয়ে বসে আছে। আর এর পরের ভিডিওতে আমি জার্মান শেপার্ডকে ল্যাংটো করবো। তো দেখা হবে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, ভারত মাতা কি জয়।